হ্যাঁ, আর কত কাঠ কাটবি রে সিধু? একা মানুষ এত টাকা খাবে কে? হ্যাঁ, জঙ্গল যতদিন আছে কাঠ তো কাটতে হবে রে। এটাই তো আমাদের একমাত্র জীবিকার উৎস। আর কে খাবে বলছিস? আমার হয়তো সেই আপন লোকটা এখনো হয়নি রে, কিন্তু নিজের পেট তো আছে। হুম, এই পেট চালাবো কি করলে কাজ না করে? বাবারে, কুড়ালটা আজ ভারী মনে হচ্ছে। ওটা ভারী নয়, তোর পেট খালি বলেই এমন লাগছে। খাবার পেটে না পড়লে কাজ তখন কঠিন হয়ে যায় রে বন্ধু। আমরা শুধু এই পারি গো, কি আর করার। তোমাকে তো আর অভুক্ত রাখিনি। তোমার আর চিন্তা কি, যত কষ্ট আমার। কষ্ট করে খাওয়ানোর দায়িত্ব পুরুষেরই হয়, জানো না? তোরা ঝগড়া করছিস নাকি আলাপ, কিছুই তো বুঝতে পারছি না রে। বুঝবে বন্ধু, সময় হলে সব বুঝবে। এ হলো সংসার নামের জেলখানা। যন্ত্রণা কিন্তু সুখও আছে। হুম। সত্যি সিধু দাদার জীবনে এখন একটা ঝগড়া করার মানুষ দরকার। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আরে সিধু, তুই সকাল থেকে এখন ফিরলি? এই কেমন খাটুনি করিস? একা মানুষ, এত খাটিস কেন রে? মাসি, গরিবের জীবনে খাটুনি ভরসা গো। এখন একা আছি, তোমাদের আশীর্বাদে একসময় তো দুজন হব নাকি? কাজ না করে বসে থাকলে হবে নাকি বলো? তুই পরিশ্রমী ছেলে বাবা, বিধাতা তোকে আশীর্বাদ করুক। পরিশ্রমের ফল একদিন না একদিন ঠিক মিলবে। কিরে সিধু, কি ভাবছিস এত রে? ভাবছি আমাদের এই জঙ্গলটার কথা রে রমেশ। এটাই আমাদের জীবন। গাছের মতন বন্ধু কেউ হয় না রে। গাছ আমাদের সবটুকু দিয়ে সাহায্য করে, ফুল দেয়, ফল দেয়, বাতাস দেয়, বেঁচে থাকার অক্সিজেনও দেয়, আর আমাদের জীবিকার তাগিদে কাঠও দেয়। তা তো ঠিকই, কিন্তু এমন গভীরভাবে কতজন ভাবে বলতো? দেখিস না, অকারণে গাছ কেটে ফেলে, বন কেটে উজাড় করে বড় বড় মিল কারখানা তৈরি করে। গাছের যে জীবন আছে, এ কথা কেউ মনে রাখে না রে, কেউ মনে রাখে না। শোন বন্ধু, আজ বনের গভীর দিকের গাছগুলো কাটবো। ওই দিকে বয়স্ক গাছ আছে, ভালো কাঠ পাওয়া যাবে। হুম। ঠিক আছে ভাই, তাহলে চল, তাই যাই। সারি কাঠের দাম বেশি হয়। রমেশ, ওই দেখ, একজন পড়ে আছে। চল চল গিয়ে দেখি। হ্যাঁ রে, এই চল চল চল। বাবারে, বাঘে ধরেছিল নাকি রে? এটা একটা মেয়ে, একা একটা মেয়ে এই জঙ্গলে আসলো কিভাবে? রমেশ, এই রমেশ, বেঁচে আছে রে? এত কথা না বলে জল আন তাড়াতাড়ি, যা যা।
কিরে, জ্ঞান ফিরেও তো আবার অজ্ঞান হয়ে পড়েছে। এভাবে জঙ্গলে রেখে গেলে তো মরেই যাবে। আমি ওকে বরং বাড়িতে নিয়ে যাই, কি বলিস? তুই চিনিস না, জানিস না, অমনি তোর শুরু হয়ে গেল অন্যকে সাহায্য করা। যদি এটা মানুষ না হয়ে ভূত টুত কিছু হয় তখন? ধুর পাগল, কি যে বলিস তুই! জলজান্ত একটা মানুষ দেখতে পাচ্ছি চোখের সামনে পড়ে আছে, আর তুই বলিস ভূত। শোন, মানুষ হয়ে যদি মানুষের বিপদে পাশে না থাকি, তাহলে মানুষ হয়ে আর কি লাভ বল? আচ্ছা বন্ধু, যা, তবে সাবধানে। জ্ঞান ফেরার পরে আগে জানবি সে কোথা থেকে এসেছে, তারপর সেখানে আমরা তাকে ফেরত দিয়ে আসব, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আগে সুস্থ তো হতে দে নাকি। মাসি, কই গেলে? এদিকে আসো তো তাড়াতাড়ি। এই দেখো, মেয়েটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল, আমি নিয়ে আসলাম। কাকে এনেছিস রে সিধু? এ তো দেখি কোনো বড় ঘরের মেয়ে হবে মনে হচ্ছে। পোশাক দেখে তো তাই মনে হয়। কপালে জল দে, জ্ঞান ফিরলেই সব জানা যাবে। আমি আমি কোথায়? বলো তো তুমি মা, তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি? আমি আমি কি জানি না তো। আমার নাম কি? আমি কোথা থেকে এসেছি? আমি যে কিছুই মনে করতে পারছি না। সিধু, ওর স্মৃতি হারিয়ে গেছে বোধ হয়। ও কিচ্ছু মনে করতে পারছে না। মাসি, এখন কি হবে তাহলে? কি আর হবে, তোর এখানেই থাক। পরে যদি আস্তে আস্তে সব মনে পড়ে, তখন না হয় বাড়ি ফিরে যাবে। শোনো, তোমাকে আমি একটা নাম দেই। নাম ছাড়া কোনো মানুষকে ডাকা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, কি নাম আমার? তোমার নাম আজ থেকে আলো। তুমি আমার কুঁড়ে ঘরে অতিথি হয়ে এসেছো। তোমার জন্য আমার শূন্য ঘরটি কেমন পূর্ণ হয়ে গেছে। এজন্য তোমার নাম রাখলাম আলো। নামটা তোমার পছন্দ হয়েছে? আলো? বাহ, খুব সুন্দর নাম। কে গো মেয়ে, আজ কেমন আছো? এই তো মাসি, ভালো আছি। শোনো মাসি, আজ থেকে ওকে নাম ধরে ডেকো। আমি ওর নাম রেখেছি আলো। কেমন হয়েছে নামটা? যার মুখে এমন আলো, তার নামটা তো আলোই মানায়। বাহ, এখন সিধুর অন্ধকার ঘরে আলো জ্বলছে। আপনার কি কিছু মনে পড়ছে? না, কিছু না। অনেক চেষ্টা করি অতীত মনে করতে, তখন আমার মাথার মধ্যে কেমন একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। তবু কিচ্ছু মনে পড়ে না। থাক, আপনাকে এত কষ্ট করে আপনার অতীত মনে করতে হবে না। আপনি আমার এখানে আছেন, এই বর্তমান নিয়েই থাকুন। আপনার কোনো সমস্যা হবে, আমি তা হতে দেব না। তবে আপনি কি আমার এখানে ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই। এই ঘর আমার কাছে অনেক আপন মনে হয়, আর অনেক চেনা। আপনার যত্ন, আপনার এই ছোট্ট গ্রাম্য জীবন, এই সব কিছুই আমার খুব ভালো লাগে। তাহলে আর চিন্তা কি, নিশ্চিন্তে থাকুন। আমার বাড়ি ছোট, কিন্তু আপনার অযত্ন হবে না। সিধু দাদা, আপনি কি জানেন আলো আপনাকে পছন্দ করে? কি বলছো? তোমাকে কে বললো? মেয়েটার চোখে আমি দেখি আপনার প্রতি
অন্যরকম এক মায়া, সারাদিন আমার সাথে আপনার কথাই কয়। আমি কে আর কোথা থেকে এসেছি জানি না, কিন্তু এই মানুষগুলো যেন আমার আপনজন। এই নিন, কুঠোরের হাতলটা ভাঙা, ফিরতি পথে মনে রাখবেন ঠিক করার কথা, আর একটু ধার করিয়ে আনবেন কিন্তু, তাহলে আপনার গাছ কাটতেও কষ্ট কম হবে। আপনি একদম আমার পরিবারের মানুষ হয়ে গেছেন। আমার কত খেয়াল রাখছেন আপনি। আপনারা না থাকলে আমি হয়তো বেঁচেই থাকতাম না। বিশেষ করে আপনার জন্যই বেঁচে আছি আমি, আর সে আপনার একটু যত্ন না করলে হয়? কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? না, কিছু না। তোমাকে এমন দেখলে মনটা ভালো হয়ে যায়। কি বলছেন কি সব? কি রে সিধু, এভাবে আর কতদিন? এবার আলোকে ঘরের বউ বানিয়ে নে। হ্যাঁ রে বন্ধু, আলো বৌদি হলে খুব ভালো হবে রে। ঘরে তো আছেই, আরো ভালোভাবে রাখার ব্যবস্থা কর। আলো, তুমি এখনো কিছু মনে করতে পারো না? না, কিন্তু কিন্তু এখন আমি আর কিছুই মনে করতে চাই না। এই গ্রাম, এই মানুষ, আর আপনি, এতেই আমার সব কিছু আছে। কিন্তু তুমি জানো না আলো, আমি তো শুধু এক গরিব কাঠুরিয়া। তোমাকে যে কিছুই দিতে পারবো না। যে মানুষ আমাকে জীবন দিয়েছে, সেই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি আর কিছুই চাই না, শুধু ভালোবেসে আগলে রাখতে পারবেন তো নাকি? যদি তোমার জীবনে সত্যি আমার কোনো স্থান থাকে, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে ভালো রাখার চেষ্টা করব। কখনো তোমায় কষ্ট পেতে দেব না। তাইলে আর দেরি কেন? সিধু আর আলোর শুভ কাজটা সাইরাই ফেলা যাক। হ্যাঁ, ঠিক বলেছ। আর দেরি করে কি লাভ? তোমার বিয়ের আয়োজন করো গো সিধুদা। হ্যাঁ রে, তো আর দেরি করছিস কিসের অপেক্ষায়? বিয়ের আনন্দ শুরু কর। আমার আশীর্বাদ রইল তোদের ওপর। তোরা দুজন সারা জীবন সুখে থাক। এখন তো বন্ধু আমার একা নয়, একলা ঘরের আলো খুঁজে পেয়েছে। আর দেখ দেখ, দুটো ফুল কেমন দোলনায় দুলছে। সিধুর ঘর যেন পরিপূর্ণ। এরাই জীবনের আসল রত্ন। আমার জীবন এখন সত্যি পূর্ণ, আমার আর কোনো চাওয়া নেই। তুমি এসে আমার পৃথিবী বদলে দিলে আলো। আমার শূন্য ঘর তুমি পূর্ণ করে দিয়েছ তোমার ভালোবাসায়। আমাকে দিয়েছ বাবা হওয়ার আনন্দ। আমি এখন ওই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তুই তো এখন পুরোপুরি সংসারী মানুষ হয়ে গেছিস রে বন্ধু। এই মেয়ে দুটো বড় হলে আমাদের গ্রামের গর্ব হবে দেখবে।
এই জঙ্গল আমার। তোমরা যারা এখানে কাঠ কাটছো সবাই অবৈধভাবে কাজ করছো। এখন তো বৈধ করতে কিছু কাগজ তোমাদের লিখে দিতে হবে। এটি সরকারি আদেশ। বাবু, আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জঙ্গলেই কাঠ কেটে খাই। আমরা তো কোনো অন্যায় করিনি। তুমি কে হে ছোকরা? আইন জানো? তোমাদের নামের কোনো কাগজ নেই, তাই বলছি টিপসই দাও। আমি প্রত্যেককে কিছু টাকা দেব, এতে তোমাদেরই লাভ হবে। কিন্তু আমরা তো লেখাপড়া জানি না বাবু, কাগজে কি লেখা আছে বুঝবো কিভাবে? এত কিসের ভাবনা তোমাদের? তোমাদের ভালোর জন্যই বলছি। আমি তো তোমাদের ক্ষতি করছি না। শুধু টিপসই দাও, বাকিটা আমি বুঝে নেব। কি হয়েছে? ওই লোকটা তোমাদের কি বলছিল? আজ হরিশ্চন্দ্র বাবু এসেছিলেন, সেই জঙ্গলের মালিক। আমাদের জমির কাগজ নিলেন, আমাদের সবার টিপসইও নিলেন। এই জঙ্গলে কাঠ কাটা নিয়ে সরকারি কি যেন ঝামেলা আছে, তাই বলল আর কি। তুমি কেন টিপসই দিলে? সবাই দিচ্ছিল, আমি না দিলে তো ঝামেলা হতো। কিন্তু মনটা কেমন যেন লাগছে, কিছুই ভালো লাগছে না। যদি একটু লেখাপড়া জানতাম তাহলে কাগজগুলো পড়তে পারতাম। তুমি কাগজটা কেন আমার কাছে আনলে না? কাগজ আনলে কি হতো? তুমি কি পড়তে জানো? হ্যাঁ, আমি বাংলা ইংরেজি সবই পড়তে জানি। বলো কি? দেখেছো, শুধু তোমাকে দু চোখ ভরে দেখেই গেছি, কিন্তু তোমার কি কি গুণ আছে আমি আজ পর্যন্ত তা জানি না। যাই বলো, কাগজটা না পড়ে তোমার টিপসই দেওয়া একদম ঠিক হয়নি। ওরে সিধু, শুনলাম হরিশচন্দ্র তোদের কাগজে টিপসই নিয়ে গেল। শহরের ওইসব বাবুদের বিশ্বাস করতে নেই রে। ওরা হাসি মুখে মিষ্টি কথা বলে জীবন কেড়ে নেয়। এই বাড়িগুলা না হন হরিশ্চন্দ্র বাবুর, সবাইরে খালি করতে হইব। কিন্তু বাবুরা, আমাদের ঘর আমরা তো নিজের হাতে বানিয়েছি। আমাদের ঘর বাড়ি হরিশ্চন্দ্র বাবুর হয় কি করে? তোমরা টিপসই দিছ, এখন এই জমি বাবুর নামে। এইখানে ফ্যাক্টরির কাজ শুরু হইব। কাগজে কি লেখা ছিল আমরা তো আর জানতাম না। আমাদের মিথ্যে বলে ঠকানো হয়েছে। আমরা নিজের বাড়ি কেন হরিশ্চন্দ্রের নামে দেব বলো? এটা অন্যায়। আমরা আমাদের ঘর ছাড়বো না, জীবন থাকতে না। আইনে কাগজে তোমাদের অস্তিত্বই নাই। শুধু শুধু মাথা গরম কইর না। এইখানে গায়ের জোর দিয়ে কিন্তু লাভ হইব না। যা কিছু সব আইন কইব, যা কইতাছি তাই হইব। আমরা কোনো আইন মানি না। আমাদের সাথে বাবু প্রতারণা করেছে। আমাদের সরলতার সুযোগ নিয়ে সে আমাদের ঠকিয়েছে। এখন বললেই হলো আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। গায়ের জোরের কথা বলছেন বাবু? তাহলে গায়ের জোরই দেখুন। আমরা আমাদের বাড়ি ছাড়বো না। তাতে আপনারা যা পারেন তাই করুন, যান। মরে গেলাম গো। ও আলো, এ কি হলো তোমার? তুমি কেন এখানে আসতে গেলে? এই রমেশ, তাড়াতাড়ি আয়, আলোকে ধর, হাসপাতালে নিতে হবে। হায় বিধাতা, আমাদের ওপরে কোন বিপদ ভর করলো। আমি আগেই বলেছিলাম শহুরে বাবুদের বিশ্বাস করতে নেই। তারা মিষ্টি হাসি দিয়ে পিঠে ছুরি বসায়। এইটুকুনি মেয়ে দুটোরে রেখে
আলো হাসপাতালে। হায় বিধাতা, তুমি সব ঠিক করে দাও, আলোকে সুস্থ করে দাও। আলো, তুমি হাসপাতালে? কেন? আমি হাসপাতালে কেন? আমার কি হয়েছিল? হরিশ্চন্দ্রের লোকেরা তোমার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করেছিল। হরিশচন্দ্র? সে কে? আর আমার সাথে বান্ধবীরা? আমার বান্ধবীরা কোথায়? আপনি আপনি কে? তোমার বান্ধবী মানে? হ্যাঁ, আমরা 5 বান্ধবী একসঙ্গে জঙ্গলে পিকনিক করতে এসেছিলাম। এক বাঘের তাড়া খেয়ে আমি দৌড়তে দৌড়তে বনের ভেতর একটা গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যাই। আর তারপর আমার আর কিছুই মনে নেই। সিধু, আলো বৌদির মনে হয় সব আগের স্মৃতি মনে পড়ছে রে। বৌদি, তোমার সব মনে পড়েছে? আপনি আপনি আমাকে বৌদি কেন বলছেন? আমার নাম মিথিলা, আর আমার তো এখনো বিয়েই হয়নি। আপনি আমাকে বৌদি কেন বলছেন? এই দেখো, এই মেয়ে দুটো তোমার আর সিধু তার। তোমার স্বামীকে তুমি ভুলে গেছো বৌদি? বৌদি মনে হয় আগের স্মৃতি মনে পড়ে বর্তমানের স্মৃতি সব ভুলে গেছে। আলো, তোমার বর্তমানের স্মৃতি মনে নেই? তুমি জঙ্গলে যখন পড়েছিলে, আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। এরপর 3 বছর কেটে গেছে। 3 বছর? কি বলছেন কি আপনি? হ্যাঁ আলো, আমি তোমার স্বামী। একটু মনে করার চেষ্টা করো। আর এই যে তোমার 2টি মেয়ে, তুমি ওদের কথা অন্তত মনে করো। আপনারা একটু রোগীকে একা থাকতে দিন। আমি একটা ওষুধ দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। উনি বর্তমানের স্মৃতিও মনে করতে পারবে। একটু সময় দিন, কেমন? আলো, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো এখন? তোমার এখন কেমন লাগছে? আমি সিধু, দেখো তোমার মেয়েরা সারা রাত তোমার জন্য কাঁদছে। হ্যাঁ, এখন আমার ভালোই লাগছে, আর আমি ঠিক আছি। আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। কিছু ওষুধ দিচ্ছি, খেলে ঠিক হয়ে যাবে। বৌদি, তুমি কি আমাদের চিনতে পেরেছো বৌদি? আমি মালতী বৌদি, আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পেরেছি। তোমরা কি সারা রাত এখানেই ছিলে? হ্যাঁ গো বৌদি, তোমাকে একা রেখে এভাবে যাওয়া যায় বলো? চলো আলো, ডাক্তার বাড়ি যেতে বলেছে, চলো। ঠিক আছে, চলো। কই রে সিধু, আলোকে এনেছিস? হ্যাঁ গো পিসি, দেখো আলো ভালো হয়ে গেছে। আলোর আগের স্মৃতিও সব মনে পড়ে গেছে গো। কি বলছিস কি রে? আলো, তোমার আগের স্মৃতি মনে পড়েছে? হ্যাঁ গো পিসিমা, আমার আগের স্মৃতি আর বর্তমানের স্মৃতি সবই মনে পড়েছে। হে বিধাতা, তোমার অনেক কৃপা। তুমি আলোকে সুস্থ করে দিয়েছো। আমাদের এখন বাকি সব বিপদ থেকে রক্ষা করো। আমাদের আর কেউ কোনো বিপদে ফেলতে পারবে না পিসিমা। দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। সিধু শোনো, এখন আর এক মুহূর্তও বসে থাকলে চলবে না। তুমি মেয়ে দুটোকে দেখো, আমি শহরে যাচ্ছি। শহরে? শহরে গিয়ে তুমি কি করবে? কাজ আছে, এখন বলার মতো সময় নেই হাতে। কিন্তু তুমি একা যাবে কেন? আমিও যাই তোমার সাথে। তুমি গেলে মেয়ে দুটোকে দেখবে কে? তার চেয়ে তুমি ওদের দেখে রেখো, আমি একাই পারবো। কাল সকালের মধ্যেই ফিরে আসবো আমি। তুমি কোনো চিন্তা করো না সিধু। কিন্তু তুমি কোথায় যাবে এতটুকু তো বলো। আমার বাড়িতে যাব, ওখানে কিছু কাজ আছে। ঘুরে এসে সব তোমাকে বলবো। সাবধানে যেও আলো। হ্যাঁ ঠিক আছে,
তুমি কোনো চিন্তা করো না, তুমি রেখার রানীকে দেখে রেখো। এ কি আলো? হরিশচন্দ্র বাবু, আপনার প্রতারণার খেলা শেষ। এই নিন কোর্টের স্টে অর্ডার। এটা আপনার মতো বানোয়াট নয়। আপনি যেভাবে গ্রামবাসীকে বোকা বানিয়ে তাদের বাড়িঘর লিখে নিয়েছেন, এটি তা নয়। বাবু, এইটা কোর্টের অর্ডার, আমরা এখানে কিচ্ছু করতে পারবো না। আরও একটা কাগজ নিয়ে যান। বাবু, উনি আপনার নামে প্রতারণার মামলা করেছে। আপনি এসব ঠিক করলেন না, আমি দেখে নেব। আমি আগে নিজেরটা দেখুন, পরে অন্যেরটা দেখবেন, অন্যের কথা ভাববেন। আলো, তুমি কিভাবে করলে? এসব কি করলে তুমি? বৌদি, তুমি উকিলের পোশাক পরা? হ্যাঁ মালতী, আমি অ্যাডভোকেট মিথিলা। বলো কি বৌদি, তুমি অ্যাডভোকেট? তোমার জন্যে আজ আমরা সবাই বাড়ি ফিরে পেলাম, না হলে হরিশচন্দ্রের লোকেরা এতক্ষণে বাড়িঘর ভেঙে দিয়ে আমাদের উচ্ছেদ করে দিত। চিন্তা করো না মালতী, আমাদের বাড়ি কেউ কেড়ে নিতে পারবে না। আলো, তুমি সত্যি আমাদের সকলকে এক মস্ত বড় বিপদ থেকে উদ্ধার করলে। তোমার কাছে গ্রামের সবাই ঋণী হয়ে থাকলো গো, সবাই ঋণী হয়ে থাকলো। এই গ্রাম তো আমারও, সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে। আলো মা, তুমি এই গ্রামের মানুষের ভিটা বাঁচিয়েছ। তোমার এই ঋণ কেউ শোধ করতে পারবে না। একটা কথা জানেন তো পিসিমা, সত্যের জয় অবধারিত। অসহায়দের পাশে স্বয়ং বিধাতা থাকে এবং শেষ পর্যন্ত সততাই জিতবে। আর আমি তো কেবল চেষ্টা করেছি। সবাই একসঙ্গে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। আচ্ছা বাবা, দাদু ওখানে কি একাই থাকতো? ওনার ভয় করতো না? ধুর পাগল পোলা, তোর দাদু কি ছোট মানুষ আছিল যে ভয় পাইব? এই নদী আছিল ওনার সাথী, দিন রাত এইখানে কাটাইতো, জাল ফেলতো, গান গাইতো, আর এই বাঁশের মাচাতেই ঘুমাইতো রে। এই মাচা কি দাদু নিজেই বানিয়েছিল বাবা? হরে, তোর দাদু নিজের হাতেই বাঁশগুলো কাটছিল। তখন আমি তোর মতোই ছোট। তোর দাদু কইতো এই বাঁশে নাকি নদীর মায়া লাইগা আছে, কেমন যেন গন্ধ পাইতো, কাঁচা বাঁশের আর ভেজা মাটি। বাবা, নদী কি কথা বলতে পারে? হ, কয়তো, তয় সবাই শুনবার পারে না। নদীর কথা কান দিয়া শোনা যায় না, মন দিয়া শুনতে হয় রে। নদী গান গায়, কান্না করে, আবার কখনো কখনো চুপও থাকে। আজকে শুই না দেখ কেমন সুন্দর সুর কইরা গান গাইতাছে। বাবা, দাদু কি সত্যি এখানে একা থাকতে ভয় পেত না? না রে বাবা, তোর দাদু কইতো ভয় তো তখন লাগে যখন মানুষ নিজেরে চিনবার পারে না। এই নদীর স্রোত তোর দাদুরে শেখাইছিল ধৈর্য আর শান্তি। একদিন আমারে কইছিল নদী চলতে জানে, থামতে জানে, তাই মানুষেরও নদীর থেকেই শিক্ষা নেওয়া উচিত। বাবা, এই মাচা ঘরটা তো পুরান হয়ে গেছে, হুট করে যদি ভেঙে যায় তখন? ভাঙলে আবার নতুন করে বানামু। তোর দাদুর শরীরের ঘাম এই ঘরে মিশা আছে রে। এই ঘরটা তোর দাদুর অনেক প্রিয় আছিল। এইটা কেবল একটা ঘর না, এইটা একটা স্মৃতির ভান্ডার রে, বুঝলি? আচ্ছা বাবা, তুমি কি দাদুর মতো গান গাইতে পারো? হ, গাইতাম এক সময়। এখন এই নদী গান গায়, আমি আর গাই না। এবারে তোর মরা গাঙে বান এসেছে,
জয় মা বলে ভাষা হাতরি। চল রে বাপ, আজ তোর লাইগা তোর দাদুর মতন একটা বড় মাছ ধরু মায়। হ বাবা, আজ আমরা অনেক বড় মাছ ধরবো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মা, একটা প্রশ্ন করি। খিরে, আবার কি শিখাইবি? তোর তো খালি সারাদিন প্রশ্ন আর প্রশ্ন। এইটা কি, ওইটা কেন? আরে শোনোই না, আজ সকালে বাবা দাদুর কথা বলছিল। বলল দাদু নাকি একা মাছা ঘরে থাকতো। তুমি কি দাদুকে চিনতে মা? চিনতাম রে চিনতাম। তোর জন্মের অনেক আগে দাদু ছিলেন এই গ্রামের গর্ব। উনি ছিলেন খুব শান্ত স্বভাবের মানুষ, কথা খুব কমই বলতেন। নদী ছিল উনার সব। দাদু কি কখনো কারোর ওপর রাগ করতো না? সব সময় শান্ত থাকতো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোর দাদু কখনো কারো উপরই রাগ দেখাইতো না। কেউ যদি ওনারে রাগ দেখাইতো না, তাইলে উনি বলতেন, রাগ মানে আগুন, আগুনে পুইরা কি কেউ জিতবার পারে? দাদু কি সারাদিন ওই মাচা ঘরেই থাকতো? বাড়িতে আসতো না? বাড়ি আইতো না বললেই চলে। সারাদিন ওইখানেই থাকতো। সকালে নদীতে জাল ফেলতো, দুপুরে মাছার ওপর বসে মাছ পরিষ্কার করত, আর বিকেলে বিকেলে নদীর ধারে বসে বাঁশি বাজাতো। নদীর সাথে নাকি সারাক্ষণ ওনার কথাবার্তা চলতো। দাদু বাঁশি বাজাতে পারতো? হ্যাঁ রে, তোর দাদুর বাঁশি শুনলে নদীর যেন ঢেউই থাইমা যাইতো। গ্রামের সবাই কইতো, ওই নদীও তোর দাদুর বাঁশির সুরে মুগ্ধ। আচ্ছা মা, আমি কি দাদুর মতো ওই মাচা ঘরে থাকতে পারবো? হ, পারবি না কেন? তুই শুধু তোর দাদুর কথা মনে রাখবি। তোর দাদু কইতো, নদীর কাছ থাইকা ধৈর্য শিখবা, যত জলই বইয়া যাক, স্রোত জানে কোন দিকে যাইতে হইব। মা, দাদুর বাঁশিটা কি আছে এখনো? আছে রে বাবা, ঘরের আলমারির ওপরেই আছে। তোর বাবা ওইটা অনেক যত্ন কইরা তুইলা রাখছে। কেন, তুই দেখবি? হ্যাঁ মা, ওই বাঁশি আমি কাল মাচা ঘরে নিয়ে যাব, তারপর নদীর ধারে বসে বাজাবো। হ্যাঁ ঠিক আছে, তয় আসতে বাজাবি। নদী কইলাম দুপুরে ঘুমায়। কি সব যে বলো না মা। এই যে সবাই, তোমাগো আজ একটা দরকারি কথা গমু। কি দরকারি কথা মোরল বাবু? কোনো গরম খবর আছে নাকি? নদীর ধারের কার জমিটা তো বছর বছর জলে ডুইবা যাইতাছে। সরকার যদি কিনা নেয়, তাইলে ওইখানে বাদ দেব। জমির দামও নাকি ভালোই দেব। গ্রামের সবাই রাজি হইয়া গেছে। ওই সিধু এখনো ভাবতাছে। ভাবতাছি না বাবু, আমার মন মানতাছে না। ওই জমিতেই তো মাছা ঘরটা, আমার বাবার নিজের হাতের গড়া। ওই জায়গাটা আমার বাবার শেষ স্মৃতি। ওইটা বিক্রি করা মানে নিজের শেকড় গাইটা ফালান। কিন্তু মোড়ল বাবুর কথাই তো সবাই রাজি হইছে। জমি দিয়া কি হইব? টাকা তো পাওয়া যাইব। আজকাল সবাই টাকাই চায়, টাকা হইলে সব হয়। নদীর ধারে জমি মানে শুধু মাটি না, স্মৃতি রে ভাই, স্মৃতি। ওই বাঁশের গন্ধে সিধুর বাবার ঘাম মিশা আছে। স্মৃতি দিয়া সংসার চলে না দেবে। জীবনে উন্নতি চাইলে ত্যাগ করতে হয়। বাদ হইলে এই গ্যারাম রক্ষা পাইব। গ্যারাম বাঁচবো ঠিকই, কিন্তু নদীটা যে মরব বাবু। বাদ দিলে নদীর স্রোত থাইমা যাইব, মাছ মরব, জমি শুকাইব। তখন উন্নতি কেমনে হইব শুনি? তুমি মিয়া বেশি বোঝো। গ্রামের ভালা হই এইটা তুমি চাও না, তাই তো? ভালা তো চাই বাবু, কিন্তু নদী মাইরা তো ভালো করন যায় না।
ওই নদী তো আমাকে শত শত বছর ধইরা বাঁচাইয়া রাখছে। মোরল মশাই, নদী যদি না থাকে তাইলে আমরা বাঁচুম কেমনে? তোমাকে লাইগা টাকা কামানোর একটা ভালো সুযোগ আছিল। মোরল মশাইয়ের কথা শুনলা না তো, পরে কইলাম আফসোস করবা। টাকার দামে বাবার স্মৃতি বিক্রি করুম না মহেশ। ওই নদী আমার রক্তে মিশা আছে। তুই ঠিকই করছত রে বন্ধু, নদীরে বাঁচাইলে গ্যারামও বাঁচবো, বুঝলি? দাদু বলেছিল বাসে নাকি নদীর মায়া লেগে আছে, সত্যিই কি থাকে? বৃষ্টির জল কি বিভিন্ন রঙের হয়? দাদু, তুমি কি এই নদীর নিচে আছো? তোমার বাঁশি কি বাজছে নাকি? আমি শুনছি দাদু, তুমিই তো বাজাচ্ছ। এই যে সিধু, কেমন আছো? নদীর ধারে এখন সময় কাটাও দেখতাছি। এই নদী তো আমার আপন জনের মতো বাবু, এরে ছাড়া তো আমি থাকতে পারি না। তোর তো খালি ঢঙের কথা। আচ্ছা বাদ দে, মোরল বাবু তোর একটা কাজের কথা কই চাইছে, মন দিয়া শোন। সিধু, তরে আমি আবারও বুঝাবার আইছি, ওই জমিটা বিক্রি কর, সরকার ভালো দাম দেব, তুইও লাভে থাকবি, বাদ দিলে গ্যারাম নিরাপদ হইব। আর তুই ভাবিস না তোর বাবার স্মৃতি নষ্ট হইব না রে বাবু। স্মৃতি নষ্ট না হইলেও জায়গাটা হারাইলেই তো মনটা খালি হইয়া যাইব। ওইখানে বাবার মাসা, জলের গন্ধে ওনার নিঃশ্বাস আছে, টেকাই কি সেটা পাওন যাইব? ওই সব আবেগের কথাই পেট ভরে না শুধু। সবাই রাজি হইছে, তুই একলা কেন আড়ষ্ট হইয়া বইসা আছত কত? একলা হইলেও সত্যের পাশে আছি মহেশ। নদীরে বিক্রি কইরা কেমনে শান্তি পাই? দেখ সিধু, আমি জানি তোমার আবেগ আছে, কিন্তু চিন্তা করো তোমার বাচ্চা তুমি কিভাবে মানুষ করবা। এই টাকায় নতুন ঘর বানাইতে পারবা, আবার অন্যখানে জমি কিনবার পারবা। টাকা তো আইজ আছে তো কাইল নাই বাবু, কিন্তু বারবার এই জায়গাটা হারাইয়া গেলে আর কোনোদিনও পাবো না। ওই মাসা ঘরেই তো আমার শৈশব কাটছে, আবার আমার পোলারও খেলার জায়গা ওইটা। তাইলে তুই গ্রামের উন্নতি চাস না, তাই তো? উন্নতি মানে যদি নিজের মাটি হারানো হয়, তাইলে সেই উন্নতি আমার লাগবো না। ঠিক আছে সিধু, তোমার ভাববার এখনো সময় আছে, তোমারে আরো সময় দিলাম। আবেগ বাদ দিয়া বাস্তবতা দিয়া ভাবো, কিন্তু মনে রাখো সুযোগ কারো লাইগা বারবার আসে না, বুঝলা? বাবা, আজ যদি তুমি থাকতা তাইলে খুব ভালো হইতো। আমি সত্যিই বুঝতাছি না কি করুম, সত্যিই বুঝতাছি না। কিরে, ভিজবি নাকি বাবা? মন চাইতাছে? জানো মা, আমার মনে হচ্ছে নদী গান গাচ্ছে। কি সুন্দর একটা সুর, কি সুন্দর ছন্দ। বৃষ্টি আর নদীর মিলে কেমন সুর বাজায় দেখছিস? হ্যাঁ মা, মনে হচ্ছে দাদু বাঁশি বাজাচ্ছে। সুরটা ঠিক ওই মাচা ঘরের দিক থেকে আসছে মা। জানিস বাবা, তোর দাদু এই বৃষ্টির সময় নদীর ধারে বসে গান গাইতো। বৃষ্টি পড়লেই বলতো নদী নাকি গান গাইতাছে, আর সে নাকি সব শুনতে পাইতাছে।
তাই তো বলছি মা, দাদু মনে হয় এখানে গাচ্ছে, গান গাচ্ছে। দাদু মরে গিয়ে আত্মা হয়ে আবার ওই বাঁশের মাচার ঘরে আসছে। আচ্ছা মা, নদী যে গান গায়, আমি কি ওই গান শুনতে পারবো? যে মন দিয়ে শোনে সে সব শুনতে পারে রে বাবা। তোর দাদুর মতো তুইও পারবি। চল এবার ঘুমিয়ে পড়ি বাবা, কাল সকালে বৃষ্টি থামলে আমরা ওই মাসা ঘরে যাবো। হ্যাঁ মা, তবে ওখানে গেলে দাদুর গান যদি থেমে যায়? গান থামে না রে বাবা, শুধু সুর বদলায়। আরে, এটা আবার কি রে? ট্রাঙ্ক নাকি জাদুর বাক্স? এই সুমন, একা একা নদীর ধারে কি করস? কাকা, একটা বাক্স ভাসছে, মনে হয় দাদুর কোনো জিনিস হবে। চল দেহি, তোর দাদু তল্লাইগা কি গুপ্ত ধন পাঠাইলো, চল। এই তো খোলা গেল, এখন দেখা যায় ভিতরে কি আছে। দেখো কাকা, এটা তো দাদুর ছবি, নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছে সেই ছবি। হরে, এই ছবি আমি ছোটবেলায় একবার দেখছিলাম, কত বছর পর আবার আজ দেখলাম। আরে, এটা তো আমার জন্য লেখা। দাদু কি সত্যি আমার জন্য এই চিঠি লিখেছিল? হয়তো তাই হইব রে, তোর দাদু ঠিক জানতো একদিন তুই ওই মাসা ঘরের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করবি। জানো কাকা, মাঝে মাঝে আমার মনে হয় দাদু এখনো বেঁচে আছে আমাদের মাঝে, এই নদীর সুরে। তুই ঠিকই কইছত রে, নদী কখনো মরে না, সে গল্পরাই খেজায় রে, বুঝলি? আচ্ছা কাকা, আমি এগুলো বাড়ি নিয়ে যাই, বাবার মাকে দেখাবো, তারা খুব খুশি হবে। ঠিক আছে, তাই কর। চিঠিতে কি লেখা আছে ওইটা কইলাম, পরে আমারে কইবি, ঠিক আছে? তোর নামে তোর দাদা কি লিখা গেল এইটা জানার লাইগা খুব কৌতূহল হইতাছে রে। ঠিক আছে কাকা, এখন তাহলে আমি যাই। বাবা দেখো, এটা দাদুর লেখা চিঠি, ওপরে লেখা আছে আমার নাতির জন্য। তার মানে বাবা এই চিঠিটা তোর জন্মের আগেই লিখছিল? একটু পইরা শোনা তো বাবা, শুনি কি লিখছে। যে নদীর ধারে আমার সারা জীবন কেটেছে, সেই নদী আমার পরিবার। এই নদী যদি কখনো হারায়, তাহলে আমাদের শিকড়ও হারাবে। মাটির গন্ধ, বাঁশের মাচা, বৃষ্টির গান, সব কিছু এই নদীর সন্তান। তুমি মনে রেখো, নদী মানে শুধু জল নয়, নদী মানে জীবন। কি গভীর কথা লিখছে তোর দাদু। আমরা তো এখন নদীরে শুধুই ভয় পাই, জল বাড়লে ফসল ডুইবা যাইবো ভাবি, কিন্তু উনি নদীর মধ্যেই শান্তি খুঁজা পাইছিলেন। বাবা সব সময় কইতো, নদীরে বুঝলে জীবন বুঝবি। আমি তখন বাবার কথা বুঝি নাই, আইজের মানে বুঝতাছি আমি। বাবা, আমরা নদীটা বাঁচাবো, তাই না? কেউ যেন এই জায়গাটা বিক্রি না করে, সেটা দেখতে হবে। হরে বাবা, যতদিন আমি বাইসা আছি কেউ নদীর বুকে বাদ দিতে পারবো না। এই নদী আমাকে শেকর। সুমন রে, তোর দাদু যদি এখন আমাকে এসব কথা শুনতে পাইতো, তাইলে কতই না খুশি হইতো। আমি জানি মা, ওই নদীর হাওয়ার মাধ্যমে দাদু আমাদের সব কথা শুনছে।
আমি কাল মাচা ঘরে গিয়ে ওই চিঠিটা একবার পড়ে শোনাবো। বাবা, তোমার কথা আমরা রাখবো, যেমন কইরাই হইক ওই নদীর আমরা হারাইতে দিব না। তোমার ওই ঘরও না, তোমার ওই ঘরও না। সিধু, সময় তো অনেকই দিলাম রে, কি সিদ্ধান্ত নিলা ক? সরকার থেকে তো কাইলি মাপজোপ করতে লোক পাঠাইব, এখন রাজি হইলে লাভ তোমারই। বাবু, আমি অনেক ভাবছি, সারা রাত জায়গা ভাবছি, কিন্তু মন একটা কথাই কইতাছে, এই নদী আমাকে প্রাণ। টাকা দিয়া সেই প্রাণ কেমনে কিনবেন বাবু কন তো? তুই বুঝতাছত না রে সিধু, এই সিদ্ধান্তে পুরা গ্রামের ভবিষ্যৎ বদলাইব। নদীতে বাঁধ হইলে বন্যা আটকানো যাইব রে। বন্যা আটকানো যাব ঠিকই, কিন্তু নদীটা তো মইরা যাব বাবু। বাদ দিলে নদীর এই স্রোত আর থাকবো না। আর এই নদী যদি না থাকে, তাইলে ফসলের প্রাণ পানি কোত্থেকে পাবে? মাটির রস, বাতাসের ছোঁয়া, এই সব তো নদীই দেয়। শুধু তুই এখনো আবেগী হইয়া ভাবতাছ, টাকায় অনেক কিছু করণ যায়, পোলার ভবিষ্যৎ, ঘর বাড়ি, সব কিছু। তোর জীবন বদলাইয়া যাব রে, তোর জীবন বদলাইয়া যাব। টাকা দিয়া না হয় নতুন ঘর বানাবো, কিন্তু এই নদীটারে কই পাবো? আর আমার পোলাটা যদি একদিন মাছা ঘরে আইসা জলের গন্ধ না পায়, তাইলে ওই সব ঘর দিয়ে কি লাভ হইব? তোর বাবা একটা ভালো মানুষ আছিল, কিন্তু এখন সময় পাল্টাইছে রে সিধু। তাই তুই নিজেরও একটু পাল্টা, বুঝলি? সময় বদলায়, কিন্তু শেকড় বদলায় না বাবু। এই মাটি আমার রক্তে মিশা আছে, আমি ওরে বিক্রি করুম না। তুই জানস, তুই যদি এমনি জীবন চালাস, তাইলে তোর সামনে আরো অনেক কষ্ট আছে। চাইলেই তুই সব কষ্ট দূর করতে পারবি না রে। আমার কষ্ট থাকে থাক, তবুও নদীটারে বাঁচামু। বাবার চিঠিতে লেখা আছিল, নদী হারাইলে শিকড়ও হারাইব। আমি সেই শিকড় হারাইতে দিবার পারবো না। বাবা, আমি সিদ্ধান্ত নিছি, এই নদী বাঁচবো, আর তোমার কথা আমি রাখুম বাবা। দাদু, দেখো, আমি আবার তোমার কাছে এসেছি। কি রে বাবা, আজ এত সকাল সকাল চলে আইলি যে? বাবা, কেন যেন আজ এই নদীটাকে আমার একদম নতুন লাগছে। নদী নতুন না রে বাবা, নদী তো সব সময় আপন মনে বইয়া চলে রে। আচ্ছা বাবা, তোমার কি দাদুর কথা মনে পড়ে? রোজই তো মনে পড়ে রে। গতকাল যখন মোরল বাবুরে না কইলাম, তখন মনে হইতাছিল তোর দাদু আমার পাশে দাঁড়াই আছে। এই নদী তো তার নিঃশ্বাস। দাদুর গন্ধ এখনো এই বাতাসে মিশে আছে মনে হয়। হাওয়ার ভেতরে তো স্মৃতি থাকে সুমন। নদী, গাছ, মাটি, এই সব মিলাই তো আমাকে জীবনের গল্প বানাই রে। বাবা, এই বাঁশির মতো সুর শুনে মনে হচ্ছে দাদু এখনো এখানেই আছে, এই হাওয়ার ভেতর। হরে বাবা, তোর দাদুর মতো মানুষ কখনো মরে না, নদীর মতো বইতে থাকে, বুঝলি? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। ওরে বাবা, ওইটা তো সত্যি একটা ছোট্ট কাঠের বাড়ি। এই যে অলৌকিক জিনিস রে, নদী কি আবার বাড়িও ভাসায় নাকি?
মা মা, সাধু বাবা মিথ্যে বলেন নাই, এ তো সেই বাড়ি, নদীর বানে ভেসে আসা বাড়ি। শুনছো সবাই? এইটা যে বাচ্চার কান্নার শব্দ, শুনছো? বাবা মা, দেবেন্দা, সাধু বাবার সেই ভবিষ্যৎবাণী সত্যি হইছে, আমাগো সন্তান আইছে, নদীর বানে ভাইসা আইছে।